হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে টিনাকে আমি কিছু কথা বলবো। হ্যাঁ, কারণ ওর কিছু বোঝার ভুল বা নিজের অধিকার সম্বন্ধে ওর কিছু জানার ভুল আছে, যেটাকে আমার মনে হয়েছে ভুল। সেই ভুলটার সপক্ষে আমি আমার যুক্তিটা দেব। আশা করি যারা আমাকে দেখো বা শোনো বা বোঝো বা মানো, যাই বলো না কেন, তারা আমাকে অবশ্য করেই বলবে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। এবং অবশ্যই আজকে মানে গতকালের টিনার ব্লগের কিছু জিনিসও তোমাদের বলবো। এবং অবশ্য করেই টিনার মেয়েদের সম্পর্কে যেসব অধিকার নিয়ে কথা তুলেছে ওর ভিডিওর শেষে, সেটাকে নিয়ে তো বলবোই। এবং সেটা বলার জন্যই আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। স্কিপ করো না, পুরোটা দেখো। আচ্ছা, দেখো, একটা মেয়ে দুরাত্রি হয়ে গেল একা আছে, সাহস সঞ্চয় করেছে, নিজেকে ভেবে নিয়েছে যে আমাকে এইবার এইভাবে তৈরি হতে হবে। অনেক লোকের মাঝে লোক আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমার বাবা মা, বিশেষ করে আমার বাপের বাড়ির দিকের প্রতিটা লোক আমাকে সাপোর্ট দিয়ে এসছে। কিন্তু একটা সময় আমাকে এটাও বুঝতে হবে যে যারা আমাকে সাপোর্ট দিচ্ছে তারা কিন্তু বেশি দিন মানে সারা জীবন আমাকে এটা করতে পারবে না। কারণ সত্যিকারের একটা জিনিস তোমরা জেনে নাও, যে আমরা এই পৃথিবীতে যতই অনেকের মধ্যে থাকি না কেন, আমরা কিন্তু একাই। ওই যে বলে না, পৃথিবীতে এসেছি একা, যাবো একা, তাই না? সঙ্গে করেও কাউকে আনিনি বা সঙ্গে করেও কেউ যাবে না। সেইখানে নিজেকে একা স্বতন্ত্র এইভাবে ভেবে নেওয়াটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ। কাজে যখন ওর জীবন ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, তখন কিন্তু ওকে এই মানে জীবনটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আচ্ছা, এইখানে একটা উদাহরণ দিয়ে বলি। অনেকেই বলছে না, আমিও বলেছি অবভিয়াসলি, একা আছে একটা ফ্ল্যাটে, কি করে আছে, কি করে ওর বাড়ির লোক দিয়েছে। আচ্ছা, এইখানেই এরকম অনেক আছে, অনেক মহিলা আছে যারা কিনা বিয়ের পর তার হাজব্যান্ডের সঙ্গে অন্য স্টেট, অন্য দেশ, অন্য মহাদেশ, যাই বলো না কেন, বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু সেটেল হয় চাকরি সূত্রে, কর্মসূত্রে। তো সেখানেও কিন্তু তারা পাশে কোনো পরিবার পরিজনকে পায় না। তারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যায়, তারপর তাদের নিজেদের চাইল্ড হয়, অর্থাৎ তাদের ওখানে একটা ফ্যামিলি তৈরি হয়। তাহলে চাইল্ড হওয়ার আগে তো তারা দুজনই থাকে। সেক্ষেত্রে কী হয়, স্বামীরা তাদের কাজে বেরিয়ে যায়, তখন কিন্তু সেখানে সেইখানকার একটা অন্য জায়গায় অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে বা বাড়িতে, যাই বলো না কেন, তার স্ত্রী অর্থাৎ তার ওয়াইফ কিন্তু একাই থাকে, যদি সে না কোনো জব করে। ঠিক আছে, এমন তো নয় যে আমার হাজব্যান্ড ওখানে জবের জন্য গেছে, আমিও গিয়ে ওখানে যাবো আর সঙ্গে সঙ্গে আমিও কোনো জব পেয়ে যাব। হয় না, হয় না। প্রচুর আমাদের এখানে ইন্ডিয়ান ব্লগার আছে যারা প্রবাসী, এবং তাদের ম্যাক্সিমাম ওয়াইফরা কিন্তু ইউটিউব ব্লগার, এবং এইভাবেই তারা তাদের লাইফটা কাটায়। তাদের হাজব্যান্ডরা হয়তো চাকরি সূত্রে সেই সব দেশে গেছে, এবং তারা একা থেকেছে ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে বা বাড়িতে, এবং তারা কী করি এই ভাব থেকেই এই ইউটিউব ব্লগিং শুরু করেছে। এবং তারা আস্তে আস্তে এতে তোমার গ্রো হয়েছে, এবং আস্তে আস্তে তারা অনেকেই নিঃসন্তান হিসেবে গিয়েছে, ওখানে গিয়ে তাদের ছেলেমেয়ে হয়েছে, ফ্যামিলি বড় হয়েছে, আস্তে আস্তে সেগুলো আমাদের সমস্ত শেয়ার করেছে। তাহলে তারাও তো একা একটা ফ্ল্যাটে ছিল, তাই না? পরিবারের বাইরে, ফ্যামিলির বাইরে গিয়ে তারা সারাটা দিন ফ্ল্যাটে একা একাই কাটিয়েছে। তাহলে এখানেও আমরা সেভাবেই টিনাকে দেখে নিতে অভ্যস্ত হয়ে যাব। ওকেও আমরা ধরে নিতে হবে ও ওর কাজ করার জন্য, ঠিক আছে, ওর নিজের জীবনের জন্য ও নিজের একটা বাসস্থান তৈরি করেছে, সেখানেই ওকে থাকতে হবে। মাঝে মাঝে ও বাপের বাড়ি যাওয়ার সেটা যাবে, এবং আবার যখন নিজের বাড়িতে ফিরে আসার তখন আসবে, সঙ্গে ওর বাপের বাড়ির লোকও মাঝে মাঝে এসে থাকবে। এটাই তো লাইফ, এটাই তো অ্যাকসেপ্ট করে নিতে হবে। এমন তো নয় সবাই কাউকে পাহারাদার হিসেবে কেউ কাউকে রেখে দেবে। এটা কিন্তু আশা করা উচিত না। টিনা অ্যাকচুয়ালি আশা করেও নি। ও আশা করছে, আস্তে আস্তে আমাদের ব্লগিংয়ের মাধ্যমে দেখাচ্ছেও ঠিক আছে, কিন্তু নিজেকে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছে। হয়তো ফোনে রেগুলার মানে সবসময় ওদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, এবং আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছে। ঠিক আছে, এটা কিন্তু দিনের পর দিন মানুষ থাকতে থাকতে নিজেকে তৈরি করে নেয়, এবং সেটাও অবশ্যই করবে। যে কিনা এত ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে গিয়েছে, তার কাছে এটা কোনো ব্যাপারই না। তার মধ্যে তো লোক আছেই কিছু বলার, কিছু খাওয়ার, এবং কাউকে খোঁজার জন্য। ভাই, ও সারা ফ্ল্যাটটা দেখাচ্ছে, নিজে থাকছে, ওখানে ওর নেবাররা রয়েছে, তাদের যদি কোনো বক্তব্য থাকে তাদের কাছে গিয়ে কোয়ারি করে নিক না। এত অশান্তির কি আছে, এত সমালোচনার কি আছে? তোমাদের তো অ্যাড্রেসও জানা, সবই জানা, যাও ওখানে গিয়ে কোয়ারি করে নাও। নয়তো দিনের পর দিন ফ্ল্যাটের নিচে বসে থাকো না, কাউকে যেতে আসতে দেখতে পাও নাকি? ঠিকই না? এত তো কথা নেই। কাজে এর থেকেই তো বোঝা যায় এরা যা বলছে, যা করছে, সবই ভাওতাবাজি, ভুলভাল গুজব। এই যে কেউ এসে বলে না, অমুককে দেখলাম বাইক করে চলে যেতে, মানে যারা ওই কমেন্টস করে ভিউয়ার্স, হ্যাঁ, এইসব আলফাল কমেন্টস করে, এরাও জানে যে আমি গিয়ে এরকম ধরনের কমেন্টস করব, কোন কোন ক্রিয়েটারের কাছে গিয়ে করলে কাজে দেবে, তাদের কাছে গিয়েই করে,
এবং এরা এটাকে নিয়ে ভিডিও করতে শুরু করে দেয়। আমাদের কাছে আসবে না, কারণ আমার কাছে এরকম বহু এসছে ভেতরের কথা বলার জন্য। আমি কিন্তু তাদের পাত্তা দিইনি, ডাইরেক্ট বলে দিয়েছি ভাই ভিডিওটা যেটা দেখিনি সেটা আমি বলবো না, ঠিক আছে? তাহলে এটা এরা বলবে না, কারণ এদের দরকার আলটপকা ভিউজ, মানে যেটা লোক দেখবে আরে ভাই ভিতরের খবর বাইরে এলো, সেখানে গিয়ে ভিড় করবে। মানুষ তো এটাই চায়, তাই না? যে খবরটা কেউ দিতে পারছে না সে খবরটা কেউ একজন দিচ্ছে, কাজেই তার চ্যানেলে চলো, এইরকমই তো ব্যাপার। কিন্তু চ্যানেল সেই খবরটার যে সত্যতা আছে কি না, খবরটা সত্যি কি না মিথ্যা কি না, এইটুকু যাচাই তারা করার চেষ্টাও করছে না, শুধু গিলছে। যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না। একটা মেয়ের মানে কি বলবো, যুদ্ধ জয় বা তার জীবন তৈরি, এটাই আমাদের দেখার বিষয়, এবং সেটা ও খুব সাকসেসফুলি করছে এবং আমাদেরও সন্তুষ্টি দিচ্ছে। আমরা ভিউয়ার্স হিসেবে আমরাও সন্তুষ্টি পাচ্ছি না, আমরা সঠিক মানে ব্যক্তিকে বেছে নিয়েছি যার পাশে দাঁড়ালে আমাদের নিজের সম্মানটুকু আমরা বজায় রাখতে পারি এবং নিজেরা খুব স্যাটিসফাই যে এরকম একজনকে আমরা সমর্থন করতে পেরেছি যে কিনা তার জীবন যুদ্ধে অবশ্যই জয়ী হবে, ঠিক আছে? এইবার চলে আসি তোমার দুপুরের খাওয়া দাওয়া। তা আমরা গতকালকার ভিডিওতে জেনেছিলাম যে দাদা বৌদি আসবে, তার জন্য ও রান্নাবান্না করেছে, চিকেনটা রান্না করেছে, ভাত রান্না করেছে, হয়ে যাবে একবেলা, রাতেরটা রাতে ভাবা যাবে। কিন্তু যখন জানা গেল যে দাদা বৌদি আসতে পারবে না বৌদির শরীর খারাপের জন্য, তখন ফোনেই তো একমাত্র রাস্তা, তা ফোনের মাধ্যমেই জেনে তখন ভাবছে তাকেই সব খেতে হবে, তা স্বাভাবিক, তা ফ্রিজ আছে তাতে অসুবিধা নেই, রেখে রেখে খেতে পারবে। কিন্তু কারোর জন্য রান্না আর সে যদি না আসে তখন কিন্তু মন খারাপ লাগে। আর ওর হয়তো সেভাবে এখন খাবার নিয়ে বাপের বাড়ি যাওয়াটাও পোষাবে না, ফ্ল্যাট ফাঁকা রেখে হয়তো যাবে না, 3 রাত্রি থাকার ব্যাপার আছে, সেই ব্যাপারটা হয়তো ব্যাপার। যাই হোক 3 রাত্রি মানে কেটে গেছে না, সেটা না, এমনি হয়তো যাবে না, পরে যাবে কি 2 দিন পর ওরা আসবে, এরকম কোনো ব্যাপার হবে। যাই হোক সেটা কথা না, কথাটা হচ্ছে খাওয়া দাওয়া হলো, এখানেও খুঁজতে বসবে এতটা মাংস কার, অতটা ভাত কার, কে খেয়েছে, ম্যাগি এতটা কেন। ভাই একা থাকলে না মানুষের অনেক রকম হয়, হ্যাঁ আমারই হয়, অতটা খাবো বুঝতে পারি না, দুজনের মতো রান্না করি তো, সেখানে যখন একা খাবো তখন সবসময় বেশি হয়ে যায়, হয়তো লাস্টের দিকে কিছুটা খেতেই পারি না, সেটা রেখে দিলে পরে হয়তো খাওয়া যাবে না, হয়তো ফেলে দিতে হয়, তবু রান্না হয়, কম রান্না করা তো শিখিনি, এই হয়েছে ব্যাপার। আমাদেরও তাই হয়, আমার মেয়ে থাকতে আমি 3 জনের রান্না করতাম, এখনও কিন্তু আমি ওই পরিমাণেই করি, কমাইনি কিছুতেই, কিন্তু কি হবে বলো, ওই পরিমাণটা আমার ফ্রিজে রেখে রেখে খেতে হয়। যেমন আমরা খাটে শুতাম, আমার মেয়ে কোনোদিন আলাদা শোয়নি, 3 জনে শুতাম এবং সবসময় 3টে বালিশ পাততাম, আজও আমি 3টে বালিশই পাতি, আমার মেয়ে কিন্তু 4 বছর ধরে এখানে নেই, কিন্তু ওর জায়গাটায় আমরা কেউ শুই না, ওই জায়গাটায় বালিশ পেতেই আমি রাখি। তাহলে এগুলোকে কি বলবে, আমার ঘরে আমরা 2 জন শুই অথচ বালিশ 3টে কেন? এগুলো কোনো কথা? এগুলো না মানুষের অনেক রকম ইমোশন কাজ করে রে ভাই। একটা খাটে আমরা জানতাম, আমাদের ঠাকুমা দিদিমারা বলতো যে বড় খাট যদি হয় বালিশ টালিশ দিয়ে রাখবি, কারণ একটা পোর্শনে তুই শুবি হয়তো, আরেকটা পোর্শন ফাঁকা রাখতে নেই, বালিশ টালিশ দিয়ে রাখবি, এরকমও কথা শুনেছি। আবার এমনও লোক আছে যে কিনা চারপাশে বালিশ দিয়ে শুতে ভালোবাসে, কাজে কটা বালিশ, কটা থালা, কটা কাপ, কটা ডিম, কটা আলু, কতটা মাংস, কোন দিকে তাকালো, কোন দিকে কে আওয়াজ করলো। ভাই তোমরা যারা ফ্ল্যাটে থাকো তারা কিন্তু জানবে, আমাদের ফ্ল্যাট না আমাদের বাড়ি, কিন্তু যেহেতু আমাদের পিলারের বাড়ি, মানে যাদের তোমার ইয়ের বাড়ি হয়, কী বলে ওটাকে, গাঁথনির বাড়ি, সেটা আলাদা, আমাদের হচ্ছে পিলারের বাড়ি। পিলারের বাড়িতে কী হয় জানো, আমাদের ঘরের দরজা যদি বন্ধ করি, অনেক দূর থেকে সেই দরজার আওয়াজটা পাওয়া যায়, তখন মনে হবে যে এই আমার পাশে কেউ দরজা বন্ধ করছে, কিংবা মনে করো আমার ঘরে একটা চেয়ার সরালে মনে হবে অন্য কোনো ঘরে চেয়ার সরছে, বা অন্য কোনো ঘরে চেয়ার সরাচ্ছে, আমি ভাবছি বাবা আমার ঘরে কে কী টানলো, এইরকম আওয়াজ হয়। তাহলে ফ্ল্যাটেও কিন্তু এরকমই হয়, পাশের ঘরে কে কী করছে, কে কথা বলছে, সেই আওয়াজটুকুও শোনা যায়, কারণ এদের ভেতরের গাঁথনিগুলো খুব পাতলা হয়। ফ্ল্যাটের গাঁথনি জানো, ইনার গাঁথনিগুলো সব 5 ইঞ্চি গাঁথনি হয়, আর আউটার গাঁথনিগুলো 10 ইঞ্চি গাঁথনি হয়, সেসব এখনকার। আর আমাদের তো কলকাতার বাড়িতে সব 20 ইঞ্চি গাঁথনি, সেখানে এইসব আওয়াজ টাওয়াজ হয় না, সেখানে সব মানে এক একটা ঘরের মাঝখানে 10 ইঞ্চি আর বাইরে 20 ইঞ্চি, আগেকার দিনের বাড়ি। হ্যাঁ, সেই বাড়িতে তোমার সূর্যের আলো এত গরম করতে পারে না, আমরা তো দীর্ঘদিন যাবৎ এসির প্রয়োজনীয়তাই অনুভব করিনি ওই সব বাড়িতে। এখন তোমার হাল ফ্যাশন হয়েছে এসি লাগাতে হয়, মানে মানে বলে না মানুষের লোককে দেখলে গরম লাগে, এরকম ব্যাপার। ওসব বাড়িতে এসিই লাগে না। তাই বলছি এখনকার যে ফ্ল্যাট হচ্ছে তারা এত মানে তোমার গাঁথনি কম দেয়, যে পাশের ফ্ল্যাটে কী আওয়াজ হচ্ছে, কী কথা হচ্ছে, কী খাওয়া হচ্ছে, কী আওয়াজ, সমস্ত কিছু তোমার শোনা যায়। সেখানে বলছে ওইখানে কি সুইচের আওয়াজ, ওইখানে কি চেয়ার, ওইখানেকার কথা, এইগুলো বলে কোনো লাভ আছে? আর মেয়েটা ওখানে একা রয়েছে, স্বাভাবিক, একা ঘরে থাকলে কি হয়, এদিক ওদিক এরকম নজর যায়, এই যে আমি কথা বলি কত দিকে তাকাই, কিন্তু আমার এই ঘরে কিন্তু কেউ নেই, আমি দরজা বন্ধ করে ভিডিও করি, কিন্তু যায় নজর, মানুষের নজরটা তো আটকে রাখা যায় না রে ভাই। আমি শুধু একই দিকে তাকিয়ে থাকবো ক্যামেরার দিকে, আমার এদিক ওদিক যায় না, আমি যখন ভিডিও করি দেখবে এদিক ওদিক যায়, তার মানে কি আমার আশপাশে কেউ আছে? কেউ নেই, আমি এই ঘরে একা রয়েছি, কারণ আমি কেউ থাকলে ভিডিও করতেই পারি না, এটা হচ্ছে আমার অসুবিধা। কাজে সেটাই হচ্ছে ব্যাপার, এই যে এরা বলছে না, এরা বলার জন্য বলছে, কাজে ভিউয়ার্সরাও জানে, বুঝতে পারছে, নাহলে একটা মেয়ের আজকে 80,000 সাবস্ক্রাইবার হয় না, খুব তাড়াতাড়ি 1 লাখ হলো বলে, এটা তোমরা দেখে নিও খুব তাড়াতাড়ি। আচ্ছা,
হ্যাঁ, অবশ্য করেই লাস্টের কথাটায় আসবো। বেরোলো যে তোমার রাত্রিবেলা কিছু বাজার করতে বেরোলো, লিফটে করে নামলো, উঠলো, কিনে আনলো, একা রয়েছে, ক্যামেরা করছে, ওর একার পক্ষে সব জিনিস দেখানো সম্ভব না। এর আগে ও যে দোকান বাজার করেছে ওর সঙ্গে দাদা, বৌদি, মা থাকতো, তখন কিন্তু ও ক্যামেরা করতে পারতো, সেটাও করেনি। তার মধ্যে বলছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই ঝাঁকে ঝাঁকে, তাহলে কী করে করবে? এটা দেখালে না, সেটা দেখালে না। যাই হোক, দোকান বাজার করে আনলো। দেখো, ও একটু খেতে ভালোবাসে, আমরা সবাই জানি। আর ও যে জায়গায় ফ্ল্যাট, নিচে মোমোর দোকান আছে, সেটা আগের দিনই বলেছে, কাজেই মোমো নিয়ে এসছে এবং যথারীতি সন্ধেবেলা কোনো ফ্ল্যাট থেকে ওকে প্রসাদ দিয়ে গেছে, তাহলে সেই প্রসাদটা খেয়েছে, আবার এই মোমো খেয়েছে, কাজে রাত্রে আর খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি, স্বাভাবিক, আর খাবেও না, তাই না? এই প্রসাদ দেওয়া নিয়ে আরেকটা কথা বলা যেতে পারে। ফ্ল্যাটের লোকজনদের সঙ্গে ওর যে ভালো একটা পরিচয় হয়েছে সেটা আবার প্রমাণিত, কারণ ও ফ্ল্যাটে নেমন্তন্ন করেছিল ফ্ল্যাটের সব প্রতিটা মেম্বারকে, কাজেই তারা যেমন এসেছিলো বা না আসলেও তাদের ঘরে ঘরে নিশ্চয়ই প্রসাদ দিয়ে এসছে। এইবার তার জন্যই যাদের ঘরে দিয়ে এসছে সব ঘরে, এবার তাদের ঘরেও যদি অনুষ্ঠান হয় তারাও এসে এরকমভাবেই দিয়ে যাবে, দিয়েও গেছে, সেটাই হলো প্রমাণ। ও খেলো, দেখালো, তাই না? তাহলে এইভাবে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠছে এটাও কিন্তু প্রমাণিত। তাহলে এইবার চলে আসি তোমার ওর লাস্টের কথায়, ওর কিছু মত, যেটা কিনা ওর মতটা আগে, ওর কথাটা আগে বলে নিই। ও বলছে যে ওর মনে হয়েছে যে যারা মেয়ের বাবা, সেই বাবারা মেয়েকে বিয়েতে নানান যৌতুক দেন না, মানে তোমার গয়নাগাটি, আসবাবপত্র, শাড়ি জামা কাপড় তো দিতেই হয়, যাই হোক, আসবাবপত্র বিশেষ করে, আর গয়নাগাটি, এইগুলো যাতে না দিয়ে, এখন তো তোমার ওই পন্টনগুলো বাদ হয়ে গেছে, ওইগুলো এখন ছেলে বা মেয়ে কেউই ওই রকম হলে বিয়ে করতে চায় না, বা বাবা মারাও এখন বেঁকে বসে, তার জন্য ওই কথাটা আসছে না। ওইগুলো না দিয়ে যেন মেয়েকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়। এই জায়গাটায় আমার একটু আপত্তি আছে, টিনাকেই বলছি। বাবা মারা, আমি বলি আগে, তার সঙ্গে ওইটাও বলেছে বাসস্থানের ব্যবস্থা করে দেয়, যাতে মেয়েরা শ্বশুরবাড়িতে যাওয়ার পর নিজেদের হেল্পলেস না ভাবতে পারে। ওর কথাটা ঠিক আছে, যে শ্বশুরবাড়িতে গিয়ে ওকে যে ফেসগুলো করতে হয়েছে, তার জন্য এটা মনে হয়েছে যে সব সময় তোর বাড়ি চলে যা, এটা শ্বশুরবাড়ি, এখানে এইভাবে থাকতে হয়, এই যে একটা বলা, তাহলে নিজের বাড়ি থাকলে ওর এটা মনে হতো না, বা ওর ওকে কেউ বলতে পারতো না, এটা ওর মনে হয়েছে। আর যদি বাবা মারা না দিতে পারে, তাহলে যেন সেই মেয়ে নিজে কিছু করে নিতে পারে, অন্তত নিজের একটা বাসস্থান তৈরি করে নিতে পারে। হ্যাঁ, প্রথম কথাটার সঙ্গে আমি অতটাও সহমত হচ্ছি না। আর সেকেন্ড যে কথাটা বলেছে, নিজে একটা বাসস্থান করে নিতে পারে, এটার সঙ্গে আমি সহমত। প্রতিটা মেয়েকেই কিন্তু এটা করা উচিত। এইবার চলে আসি আমার কি মনে হয়েছে ওর কথার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, 1 নম্বর, এই যে বিয়ে হয় আমাদের মেয়েদের, ঠিক আছে, মেয়ের যে বিয়ে হয়, প্রতিটা বাবা মারই একটা স্বপ্ন থাকে যে তাদের মেয়েদের এমন একটা ফ্যামিলির সঙ্গে, ফ্যামিলির ছেলের সঙ্গে বিয়ে দেবে যেখানে তাদের মেয়ে তাদের বাড়িতে যেরমভাবে ছিল তার থেকে বেটার থাকতে পারে। এটা কিন্তু সবাই মানবে। আমরা বাবা মারা কিন্তু কখনো ভাবি না যে আমরা মেয়েকে যতটা সুখ দিতে পেরেছি সেই সুখটা পাবে, তার থেকে অনেক ভালো থাকবে। এটাই তো আমাদের ভাবনা চিন্তা, তাই না? মেয়ের বাবাদের কথা বলছি, বাবা মাদের সেটাই ভাবে। তা সেটা ভেবেই একটা বাবা মা মেয়ের জন্য সম্বন্ধ চুজ করে। এরপরে তারা ভাবে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তার জন্যই জামা কাপড়, গয়নাগাটি এগুলোর ব্যবস্থা করে। আর আসবাবপত্রের কথায় যদি আসি, অনেকেরই তোমার একটা নিয়ম থাকে, যেমন আমাদের হচ্ছে পাটি আর ঘটি, এটা ছাড়া, ছাতা, পাটি, ঘটি, এই 3টে জিনিস ছাড়া বিয়েটা অসম্পূর্ণ থাকে। পাটি মানে হচ্ছে আমাদের খাটে পাটি পাততে হতো, আর ঘটি মানে বাসনের মধ্যে ঘটিটা দিতেই হবে, অনেকের কলসি থাকে, বালতি থাকে, আমাদের ঘটি, আর হচ্ছে ছাতা। হ্যাঁ, এরপরে তুমি যা দাও দাও, এইগুলো বিয়ের অনুষ্ঠানে সামনে রাখতে হয়। তা সেটা কথা না, কথাটা হচ্ছে বিছানা দিতে হয়, সেই জন্য অনেকে খাট দেয়। এবার নতুন বউ যাবে, তার জন্য একটা আলমারি দেয়, তারপরে এর সঙ্গে থাকে আলনা, ড্রেসিং টেবিল, এই তো থাকে এখনকার। তো এইগুলো না দিয়ে ও বলছে যাতে এবার এইগুলো না দিয়ে যাতে একটা বাসস্থান, মানে জমি বা একটা ফ্ল্যাট, একটা বাড়ি, এরকম ধরনের কিছু গিফট যেন মেয়েকে দেয় তার বাবা মা। এইখানেই হয়েছে ভুল। সেটা কি বলতো, আমরা মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়ে থাকি একটা নতুন পরিবার তৈরি করার জন্য, নতুন প্রজন্ম তৈরি করার জন্য। মেয়েদের তো এটাই কাজ, তাই না? আমরা যদি মেয়েরা বিয়ে না করতাম, ছেলেরা বিয়ে না করতো, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আসতো না। তাহলে আমরা হচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের ধারক এবং বাহক। তাহলে সেই জন্য আমাদের বিয়েটা করাই হয় এই কারণে। তো এইখানেই আমার একটা কথা, বাপের বাড়ি থেকে মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে থাকছে, খুব ভালো কথা, কিন্তু বাপের বাড়িটা কি সে ছেড়ে যাচ্ছে? বাপের বাড়ি যে সে বিয়ের আগে যতগুলো বছর সে বাবার কাছে রইল, তাহলে যে বাবার বাড়ির একটা তার জীবনে যে জায়গা, সেটা কি ছিন্ন হয়ে গেল? এটা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের আইন এখন পুরোটাই বুঝেছে, এবং এটা একটা আলাদাই এর একটা তোমার আইন পাশ হয়েছে, যেটা কিনা মেয়েদের অধিকার। বাবার বাড়িতে একজন বিবাহিত মেয়ের সম্পূর্ণ অধিকার থাকে। অবিবাহিত মেয়ের তো অধিকার থাকেই, আমি বিবাহিত মেয়ের অধিকারের কথা বলছি, ঠিক আছে? সম্পূর্ণ অধিকার থাকে।
কারণ এখন ছেলে মেয়ের অধিকার সমান সমান। কাজে একজন বাবার কিন্তু কখনোই মেয়েকে নতুন করে কোনো বাসস্থান গিফট দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে না। তার বাড়িটাই তো তার মেয়ের বাড়ি। সেই বাড়ি থেকে মেয়ে অন্য বাড়িতে যাচ্ছে সংসার করতে। তার বাড়িটা কিন্তু ত্যাগ করে যাচ্ছে না। এইটাকে বুঝতে হবে প্রতিটা মেয়েকে, যে তারা যখন শ্বশুরবাড়িতে নিগৃহীত হবে, অত্যাচারিত হবে, তাদের একমাত্র ফিরে আসার জায়গাই হচ্ছে তার বাবার বাড়ি বা মার বাড়ি, যাই বলো না কেন। কারণ সেই বাড়িটা কিন্তু তার কনস্ট্যান্ট থাকছে। ওর জায়গাটা কিন্তু ওই জায়গা থেকে কিন্তু কেউ কাউকে তাকে বের করতে পারবে না। তার জন্য তার বাবাকে কোনো আলাদা বাসস্থান দেখিয়ে বা গিফট করতে হবে না। এইটা বুঝতে হবে টিনাকে, ঠিক আছে? এই জায়গাটায় ও একটু ভুল ছিল। কারণ বাবার নতুন গিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবার বাড়িটাই তার জন্মগত একটা গিফট। আবার বিবাহের সময় তার আর কোনো গিফটের প্রয়োজন হয়ে পড়ে না। বরং এই গয়নাগাটি যেগুলো দেয় এগুলো স্ত্রীর ধন হিসেবেই তার কাছে একটা বহুমূল্য সম্পদ। গয়না দেয় কেন মানুষ? গয়না গায়ে পরা তো একটা কথাই, কিন্তু এই সোনার গয়না বা যে গয়নাই বলো, এর দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায়। এটা হচ্ছে একটা সম্পদ। এটা কিন্তু জমির মতোই সমতুল্য। অর্থাৎ জমিরও যেমন দাম বাড়ে বা ফ্ল্যাটেরও যেমন দাম, জমি বাড়ির যেমন দাম বাড়ে, সোনা গয়নারও কিন্তু সেরকম দাম বাড়ে। কাজেই দুটোই কিন্তু সমতুল্য। এটা যে ওটা না দিয়ে এটা দিলে ভালো বা ওইটা খারাপ, এটা কিন্তু কথা নয়। শুধু অধিকারটা নিয়ে কনসার্ন হতে হবে মেয়েদের, যে আমাদের অধিকারটা কি। এই অধিকার নিয়ে কনসার্ন নয় বলেই প্রত্যেকটা মেয়ে বিপদে পড়ে। বাবার বাড়িতে যেমন তার অধিকার জন্মগত, শ্বশুর বাড়িতেও কিন্তু তার অধিকার বৈবাহিক সূত্রে, ঠিক আছে? দুটো অধিকারই কিন্তু তার প্রাপ্য। এইখানেই তো মেয়েরা অনেক বেশি শক্তিশালী, এবং এরা বোঝে না বলেই এদেরকে ডমিনেট করা হয়। এদেরকে বুঝতে যাতে না পারে তার জন্য এদেরকে কম শিক্ষায় শিক্ষিত করে রাখা হয়। এর জন্যই তো শিক্ষার প্রয়োজন আগে, সেইটা ও ওভারলুক করে গেল। এইটা জানতে, এটা বুঝতে একটু শিক্ষার প্রয়োজন হবে। কারণ সচেতনতা যতক্ষণ না আসবে মেয়েদের মধ্যে, মেয়েরা এইভাবে ডমিনেটই হয়ে যাবে। দেখতে পাচ্ছ না এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যেসব মহিলা রয়েছে, এদেরকে ডমিনেট করা যায়। এরা কিন্তু নিজের অধিকার সম্বন্ধে ভীষণভাবে কনসার্ন। এরা জানে এদের যতই এরা নোংরামি করুক, এদের ফ্যামিলি থেকে এদের কেউ বের করতে পারবে না। কেন বলো তো? এরা জানে শ্বশুরবাড়িতে কীভাবে কামড়ে পড়ে থাকতে হয় এবং সবাইকে কীভাবে ডমিনেট করে রাখতে হয়, ঠিক আছে? তার জন্য এরা কিন্তু কোনো কষ্টে নেই। এরা হাসছে, শয়তানের হাসি হাসছে, ঠিক আছে? শ্বশুরবাড়িতে কিন্তু সম্মান করো সবাইকে, কিন্তু নিজের পাওয়ারটা দেখিয়ে, ঠিক আছে? অবশ্যই নিজের একটা বাড়ি থাকা প্রয়োজন, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ঠিক আছে? এবার মেয়ে যদি সেই রকম যোগ্যতা সম্পন্ন হয় ভবিষ্যতে, তাহলে সে নিজের জন্য নিশ্চয়ই একটা বাসস্থান নিজের তৈরি করে নেবে। সেটা তার ক্ষমতা বলে, তার অধিকার বলে। সেখানে আর বাবার কিছু করার নেই, শ্বশুর বাড়িতে বা স্বামীরও কিছু করার থাকে না। সেখানে সেই মেয়েটার নিজের কর্মদক্ষতা কাজে লাগে, ঠিক আছে? কাজে এই জিনিসটার আমি তোমার একটু হলেও ভুলটা ধরিয়ে দিতে বাধ্য হলাম। এটা ঠিক না। বাবারা কিন্তু বাবার জায়গায় ঠিকই আছে। মেয়েদের নিজের অধিকারটা বুঝতে হবে। এবার শ্বশুরবাড়ি কার কেমন হলো এটা তো তার ভাগ্যের ব্যাপার। এটা তো টোটালি ভাগ্যের ব্যাপার। সেই ইলেকট্রনিক্স গুডসের মতো, যদি কোনো ইলেকট্রনিক্স জিনিস ভালো হয় সারা জীবন লাস্টিং করবে, আর যদি সেটা খারাপ হয় সে প্রথমেই খারাপ হবে, ঠিক আছে? এরকমই ব্যাপার। আর আরেকটা জিনিসের আমি খুব বিরোধিতা করি, এটা আমার মত, সেটা হলো বিয়েতে মেয়েদের দান করা, অর্থাৎ ওই কন্যা দান। এটা তো আমি জীবনেও করবো না। এইটা তো আমি খুব লাকি, আমার হাজব্যান্ডও করবে না। মেয়ে দানের বস্তু নয়, ঠিক আছে? মেয়েকে আমরা পাঠাবো শ্বশুরবাড়িতে সংসার করতে, তাকে দান করে দেবো না। এই কারণেই আমি আমার বিয়েতে আমি ইয়েটা করতে পারিনি। আমার বাবা আমাকে দান করেছে ঠিকই, কিন্তু আমি যেটা আমার হাতে ছিল সেটা আমি নিজে করেছি। সেটা কি বলো তো? হ্যাঁ, আমি আমার বিয়ের একটি অনুষ্ঠান আমি করিনি, আমাকে কেউ করাতে পারেনি। সেটা কি বলো তো? সেটা হচ্ছে বিদায়ের অনুষ্ঠান। বিদায়ে ওই যে কনকাঞ্জলি দেয় না, সারা জীবনের মতো ঋণ পরিশোধ করলাম, চাল দিয়ে খই দিয়ে মার কোলে দেওয়া, ওই কাজটা আমি করিনি। আমাকে কেউ করাতেই পারেনি। কেন? কিসের আমি ঋণ পরিশোধ করব? মা বাবার কাছে আবার ঋণ কিসের? আমি কোনোদিনও এটা মেনে নিতে পারিনি। যেটা আমার হাতে ছিল সেটা আমি কিন্তু সেই সময়েও কিন্তু আমি করেছি। যেটা আমার হাতে ছিল সেটা আমি করার সাহস দেখিয়েছি, এবং সবথেকে বড় কথা, আমার বর আমাকে সাপোর্ট করেছে। ভাগ্য করে মানুষ বর পায় ভাই, কারণ নিজের কাজের সাপোর্ট পাওয়াটা কিন্তু বিশাল ব্যাপার। সেই জন্যই বলছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে ত্যাগ করতে হবে। মেয়ে হলেই শ্বশুরবাড়ি, বিয়ে, এইগুলো তাদের মনের মধ্যে না ঢুকিয়ে বরং বোঝানো উচিত সে কীভাবে নিজের পায়ে দাঁড়াবে, নিজের ভবিষ্যৎটা গড়ে তুলবে এবং নিজের জন্য কিছু করবে। তারপর তো বিয়ে, সংসার, ছেলে মেয়ে পড়ে আছে। এখন আগে নিজের জন্য কিছু ভাবা উচিত, পরেরটা পরে দেখা যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি না লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার তো করোই। আর
আমার পাশে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।